ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যানেল প্রকাশ মামলা, অর্থাৎ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের মামলা, যেখানে গিয়ে 2016 সালে 42,949 এবং পরবর্তী ক্ষেত্রে কোথাও গিয়ে 16,500 রিক্রুটমেন্ট যেটা হয়েছিল, সেক্ষেত্রে তার যে প্যানেল প্রকাশের মামলা সেটা কিন্তু কোথাও গিয়ে সেই মামলা কিন্তু আজকে হাইকোর্টে উঠলো এবং সেই ডিভিশন বেঞ্চে আজকে কী শুনানি হলো সে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব এবং ঘটে গেল একটি বিরলতম ঘটনা, যেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। আর অর্ডার শুনে কিন্তু অতি উৎসাহিত কিছুজন, তারা কারা সেটা নিয়েও কিন্তু আমরা আইডেন্টিফাই করবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজ হাইকোর্টে যথাসময় মামলাটি ওঠে। কোর্ট নাম্বার 11-তে মামলাটার আজকে হিয়ারিং ছিল। হিয়ারিং পর্ব চলাকালীন বেশ কিছু জিনিস উঠে এসে, তার মধ্যে একটি হচ্ছে রেসপন্ডেন্ট যে পার্টি, অর্থাৎ রমেশ মালিকের যে রেসপন্ডেন্ট পার্টি, বোর্ড এখানে অ্যাপিলেন্ট পার্টি, তো তাদের পক্ষ থেকে সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ার করে এল কে গুপ্তা স্যার ছিলেন। তিনি বোঝানোর চেষ্টা করেন এই মামলার ক্ষেত্রে যে আমরা প্যানেল পাবলিশ করে দিয়েছি, যদিও সেটা একদম মিথ্যা কথা। কোনো প্যানেল সেই অর্থে পাবলিশ করেনি, ব্রেকআপ পাবলিশ করেছে। 42,949 ব্রেকআপ খাইয়ে দিয়ে প্যানেলটাকে কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা এল কে গুপ্তা স্যার আজকেও করলেন। যদি এটা প্রতিষ্ঠা পাবে না, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল হয়েছিল, সেই প্যানেল কিন্তু আদৌ আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেনি। যেটা গুলিয়ে খাইয়ে দিয়েছে সেটা এই মামলারই একটি অংশ। যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার ছিলেন তখন সেখানেও ডিরেকশন ছিল প্যানেল পাবলিকেশনের। যখন প্যানেল দিতে পারলো না তখন সেই মামলার ক্ষেত্রে এটাকে বলে দিল যে প্রত্যেকের নাম্বার চাই, দেন পর্ষদ ওটাকে নতুন করে তৈরি করে একটা ব্রেকআপ লিস্ট 22/11/2022 কিন্তু ওয়েবসাইটে আপলোড করে এবং সেটাকে কিন্তু 11,765 মানে সরি এদিকে 16,500 এবং 42,949 দুটোকে একসাথে করে কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছে এগুলো কিছু বোঝার উপায় নেই। গড়ে একটা সবার নাম্বার শুধু ব্রেকআপ দিয়ে দিয়েছে, তো সেটা প্যানেল হতে পারে না। প্যানেল 8586 এই রুল মোতাবেকগুলো প্যানেল হয়, তো সেটা দেয়নি। রুল মোতাবেক প্যানেল এটা ছিল না। তো আজকেও দাঁড়িয়ে সেই একই মিথ্যা কথা বললেন এল কে গুপ্তা স্যার, যে প্যানেল আমরা আগেই প্রকাশ করে দিচ্ছি। মিথ্যা কথা, মিথ্যাচার করেছে কোর্টে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে। আমি জানি না পর্ষদকে এখনও কেন বাঁচানোর চেষ্টা করছেন। তো এক্ষেত্রে আর রেসপন্ডেন্ট পার্টি, তো রমেশ মালিকের যিনি অ্যাডভোকেট, সেক্ষেত্রে দেখলাম সেই অ্যাডভোকেট কোথাও গিয়ে আজকে তিনি সিনিয়র কোনো অ্যাডভোকেট দাঁড় করালেন না ম্যাটারে। সেক্ষেত্রে এভিডেভিট যেটা তাদের দেওয়ার কথা ছিল অনেক আগেই, সেই এভিডেভিট কিন্তু এখনও পর্যন্ত দিলেন না। তার জন্য আবার টাইম চেয়ে নিলেন। অ্যাকচুয়ালি প্রফেশনাল লয়ারদের এটাই হয়, মানে তাদের কাছে কোথাও গিয়ে একটা পর্যায়ে টাকাটাই শেষ কথা হয়। তো 2019 সাল থেকে চলা একটা মামলা, তাদের কাছে অন্য কোনো ম্যাটার হয়তো খুব বড় সড়ো ম্যাটার ছিল বা কোনো বড় আরও ব্যাপার ছিল, যার জন্য কিন্তু সেই অ্যাডভোকেট কিন্তু আজকে অ্যাপিয়ারই করলেন না। খুব কম সংখ্যক পিটিশন, আমি জানি না আদৌ তারা ফান্ডিং করছে কি না মামলার ক্ষেত্রে, এগুলো তো ভিতরে জিনিস তারাই বলতে পারবে। তো সেক্ষেত্রে সেই মামলা, এত বড় গুরুত্বপূর্ণ মামলা ডিভিশন বেঞ্চে, সেই মামলাতে সিনিয়র কোনো অ্যাডভোকেটই দাঁড়ালেন না। সদ্য জয়েন করা একটা জুনিয়র অ্যাডভোকেট দিয়ে এত বড় আর সিনিয়র কাউন্সিলের কোনো কাউন্টার নেই, কিছু নেই। জাস্ট শেষে আমাকে টাইম দাও, আমাকে 2 সপ্তাহ না, আমাকে 3 সপ্তাহ টাইম দাও। সেখানে বিচারপতি তাকে বলছেন আপনি কবে জয়েন করেছেন, বলছি 7 নভেম্বরে জয়েন করেছি। তো এই নিয়ে হয়েছে আজকে হিয়ারিং কিচ্ছু হয়নি, শুনানি নাথিং, কিছু হয়নি। সময় নিয়েছে রিপ্লাই এভিডেভিট দেওয়ার জন্য। আমি জানি না কেন তো গড়িমসি করছে ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এই ম্যাটারটা এখানে তো মোটামুটি হলো। আজকে তেমন কিছু হিয়ারিং পর্বে চলাকালীন কিছু হয়নি, যা কিছু মিথ্যাচার এখানে হয়েছে, যেটা পর্ষদ বারবার করে আসে, দীর্ঘ এই 8 বছর ধরে মিথ্যাচারটা চালাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ভাগ্যিস সুবিশান স্যার ছিলেন না, নাহলে আরও কিছু জিনিস হতো। তো সে মোদ্দা কথা হচ্ছে, আপাতত কিন্তু প্যানেলে কোনো ডিরেকশন মানে অর্ডার বা স্টে অর্ডার কিন্তু উঠলো না। স্টে অর্ডারটা থেকে গেল কিন্তু এপ্রিল মাস পর্যন্ত, অর্থাৎ আগামী সামনের মাসটা, অর্থাৎ মার্চ মাস শেষের পর এপ্রিল মাস পর্যন্ত থেকে গেল। কিন্তু এখানে যে মিরাক্কেল ঘটনাটা ঘটলো, এটা কোথাও গিয়ে একটু আশা দেখাচ্ছে প্রার্থীদের, যারা বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য, যে এই ম্যাটারটা যেহেতু ফিক্সড হলো কি 2-3 সপ্তাহ টাইম এখানে চলে গেল, দেন ফিক্সড হলো এই ম্যাটারটা কবে, না এই ম্যাটারটা ফিক্সড হচ্ছে 23 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের আমরা দেখতে পাচ্ছি ম্যাট 244/2023। এই ম্যাটারটা কিন্তু নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 23 এপ্রিল 2024। তাহলে এটা তো ন্যাচারালি তো আজকে হয়েছে অর্ডার, কিন্তু এর সাথে আমি কি বিরলতম ঘটনা খুঁজে পাচ্ছি। 3জন বিচারপতি বা তাদের যারা অ্যাপিলেন্ট হয়ে যারা অ্যাপিয়ার করছে কাউন্সিলর বা রেসপন্ডেন্ট হয়ে যে কম বয়সী ম্যাডাম অ্যাপিয়ার করলেন, তো তারা কেউ কিছু জানে না, এই ডেট সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিন্তু এখানে 23 এপ্রিল করলো। এই বেঞ্চ, এই মামলাটা সিঙ্গেল বেঞ্চ হচ্ছে, সিঙ্গেল বেঞ্চে যখন হিয়ারিং সেটা 24 তারিখ,
অর্থাৎ 23 তারিখ ডিভিশন বেঞ্চে উঠছে, আর এই সিঙ্গেল বেঞ্চে উঠছে হচ্ছে 24 তারিখ, অর্থাৎ পর দুটো ডেট হচ্ছে 23-24। তো ডিভিশন বেঞ্চে যদি ওই দিন সুদীপ্ত দাশগুপ্ত বাবু বা তাদের পক্ষ থেকে যদি খুব পরিমাণে কাউন্টার করা হয়, এবং আশা করি কাউন্টার করলে তারা হয়তো জিনিসগুলো থেকে পারবেন বেরিয়ে আসার জন্য, যে প্যানেলটা হয়তো প্রোডাকশন করা হোক, তো সেক্ষেত্রে 23 তারিখ যদি স্টে উঠে যায়, দেন তার নেক্সট দিনই কিন্তু 24 তারিখ কিন্তু শুনেনি। অর্থাৎ এই পর্বে দাঁড়িয়ে জাস্টিস অমৃতা ম্যাডাম কিন্তু পরবর্তী কিন্তু অর্ডার দিতে পারতেন, মানে অর্ডার দিতে পারে এরকম কিছু। তো কোথাও গিয়ে বঞ্চিতদের একটা ছোট্ট আসার জায়গা, যে মামলাটা পাশাপাশি আছে, তো একদিনে নিশ্চয়ই পরবর্তীতে সুপ্রিম কোর্ট যেতে পারবে না, তার পরের দিনে সিঙ্গেল বেঞ্চে অর্ডার, সেখানে যদি কোনো অর্ডার চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যানেল প্রোডাকশনের জিনিস কিন্তু হতে পারে। তো অপেক্ষা করতে হবে সমস্ত বঞ্চিত প্রার্থীদের, কারণ এখানে কিছু করার নেই, কারণ কোর্ট মানে তারিখ এগুলো চলতে থাকবে, সেখানে কিছু মানুষের গরিমসির জন্য আরও অনেক কিছু হতে পারে। তো মোদ্দা কথা, 42,949 প্যানেল আপাতত এপ্রিল মাস পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেলে স্টে, এর মধ্যে প্রোডাকশন করা যাচ্ছে না। পার্টিকুলার এই মামলায় আমরা বলছি এই মামলায় প্রকাশ করা যাবে না বা দেখতে পারবেন না। তো ইন্টার সব মামলার ক্ষেত্রে নয়, হাইকোর্টে বহু মামলা এমন রয়েছে যেগুলোতে কিন্তু প্যানেল পাবলিকেশন হতে পারে। আর কিছু মানুষ এমন আছে এটা দিয়ে প্রচুর পরিমাণে উৎসাহিত ফিল করছেন, তো তারা কারা, আমার তাদের নাম মুখে আনতে ইচ্ছা করছে না। আমি কিছু SMS ভাইরাল হয়েছে কোনো একটা গ্রুপের, তো সেখানে দেখা যাচ্ছে যে অনেক দাগিয়ে দেওয়া হচ্ছে, কোর্টটা খুব সুন্দর, আমাদের পক্ষে রায় দেওয়া হবে, আমরা 20 তারিখে যেটা গিয়ে পেরেকপুতে এসেছি, ওখানে কোথাও এক জায়গায় গেছিলো তারা, তো সেখানে গিয়ে আমরা বিরাট কাজ করে যাতে প্যানেলটা না বেরোয়। কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে প্যানেলটা বেরোলে তাদের উপর যে দাগগুলো ছিল সেই দাগগুলো কিন্তু কালিমালিপ্ত থেকে মুক্ত হয়ে যেত তারা। আজকে প্যানেল আটকে দিয়ে, প্যানেলকে সামনে লোক সমাজে না এনে তারা ভাবছে যে খুব বাহবার কাজ করছে, আদতে তারা ভুল কাজ করছে। কারণ যেমন এই যে সবাই যে তির্যক চোখে দেখে না যে এইভাবে পেয়েছে, প্যানেলটা যদি বেরিয়ে যেত তাহলে তো বুক ঠুকে বলা যেত না আমি পেয়েছি, তাই না? 7-8 বছর ধরে কিছু দিচ্ছে না, নিশ্চয়ই কেমন কোনো রহস্য ঘটে গেছে, নাহলে প্যানেলটাকে ভেঙে দিয়ে ব্রেকআপ দিচ্ছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো কেন করছে? বারবার চিৎকার করে করে কেন মিথ্যাচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? এর মধ্যে কিছু তো রহস্য আছে। আজকে যদি সেইগুলো উদ্ঘাটন হয়ে যায়, যদি বাইরে প্রকাশ পায়, তাহলে কী এমন আছে? সব রিক্রুটমেন্টে তো প্যানেল দেয়, তাহলে এক্ষেত্রে প্যানেল দেবে না কেন? তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।